হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 9-এর ইউনিট 1-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। জেসি বোস, এ বিউটিফুল মাইন্ড। বিউটিফুল মানে হলো সুন্দর, আর মাইন্ড মানে মন। তাহলে এ বিউটিফুল মাইন্ড, একটা সুন্দর মন। জেসি বোসের পুরো নাম হলো জগদীশচন্দ্র বোস। তো প্রথমে আমরা তার সম্পর্কে কিছুটা জেনে নেব, যেটা আমাদের লেখক পরিচিতি আছে সেখানে কিছুটা জানবো, তারপর আমরা মূল টেক্সটে প্রবেশ করব। দেখো, এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। এ বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে হলো জীবনী। জীবনী কি? জীবনী মানে কোনো মানুষের জীবন সম্পর্কে লেখা কোনো কিছুকে জীবনী বলা হয়। তাহলে এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান। সামওয়ান মানে কোনো একজনের। একটা জীবনী হলো কোনো একজনের জীবনের গল্প। ইউজুয়ালি এমিনেন্ট, ইউজুয়ালি মানে সাধারণত, আর এমিনেন্ট মানে বিখ্যাত, সাধারণত বিখ্যাত। অর্থাৎ বায়োগ্রাফি হলো সাধারণত একজন কোনো বিখ্যাত মানুষের জীবনের গল্প। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড। দ্য পার্সন, পার্সন মানে হলো ব্যক্তি, ব্যক্তিটি মে বি হতে পারে, অ্যালাইভ মানে জীবন্ত, অর ডেড অথবা মৃত, ব্যক্তিটি জীবিত অথবা মৃত হতে পারে। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামওয়ান আদার দ্যান দ্য পার্সন হিমসেলফ। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন, বায়োগ্রাফি বা জীবনী সর্বদা লেখা হয় বাই সামওয়ান আদার, অন্য কোনো একজনের দ্বারা, দেন দ্য পার্সন হিমসেলফ, সেই মানুষটি নিজে লেখে না। অর্থাৎ যে মানুষটির জীবন সম্পর্কে লেখা হয় সেটা অন্য কোনো মানুষ লেখে, সেই মানুষটি নিজে লেখে না। যদি সেটা নিজে লেখে তাহলে সেটাকে অটোবায়োগ্রাফি বলা হয়। কোনো মানুষ তার নিজের জীবন সম্পর্কে লিখলে সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। আর কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের সম্পর্কে অন্য কোনো মানুষের জীবন সম্পর্কে লেখে তাহলে সেটাকে বলা হয় বায়োগ্রাফি। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. We read biographies, আমরা জীবনী পড়ি of eminent persons, বিখ্যাত মানুষদের, so that যাতে করে we may learn আমরা শিখতে পারি about them তাদের সম্পর্কে, and try to be like them এবং তাদের মতো হওয়ার চেষ্টা করি। তাহলে আমরা বিখ্যাত মানুষদের জীবনী পড়ি যাতে করে আমরা তাদের সম্পর্কে জানতে পারি, শিখতে পারি এবং তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারি। তো এবার চলে এসো মেন টেক্সটে। দেখো ইউনিট 1। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। হিস্টোরিক্যালি, হিস্টোরিক্যালি মানে হলো ঐতিহাসিকভাবে। ইন 1895, ঐতিহাসিকভাবে 1895 সালে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারতবর্ষ ব্রিটিশ রুল অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। এ ডিফারেন্ট হিস্ট্রি, ডিফারেন্ট মানে আলাদা, একটা আলাদা ইতিহাস ওয়াজ মেড তৈরি হয়েছিল দ্যাট ইয়ার ওই বছরে, অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা কলকাতার টাউন হলে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশচন্দ্র বোস, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, ইন্টারেস্টিং মানে হলো আকর্ষণীয়, আর ডেমনস্ট্রেশন মানে হলো প্রদর্শনী। একটা আকর্ষণীয় প্রদর্শনী ওয়াজ পারফর্মড প্রদর্শিত হয়েছিল বাই জগদীশচন্দ্র বোসের দ্বারা। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, জগদীশচন্দ্র বোস কে ছিলেন? অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে একজন সহকারী অধ্যাপক অফ প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক। এভরিওয়ান ওয়াজ ওভারঅ্যাওয়েড when the electromagnetic wave traveled from the lecture hall to a third room about 75 meters away. Everyone was overawed, প্রত্যেকেই অভিভূত হয়ে গিয়েছিল। ওভারঅ্যাওয়েড মানে অভিভূত হওয়া, প্রত্যেকেই অভিভূত হয়ে গিয়েছিল when the electromagnetic waves, যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হলো বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, প্রত্যেকেই অভিভূত হয়ে গিয়েছিল যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ট্রাভেলড ফ্রম দ্য লেকচার হল টু থার্ড রুম, যখন ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা ওই লেকচার হল থেকে, অর্থাৎ যে হলে অনুষ্ঠানটা হচ্ছিল সেই লেকচার হল থেকে একটা তৃতীয় রুমে গিয়েছিল, অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, যেটা প্রায় 75 মিটার দূরে ছিল। অর্থাৎ প্রত্যেকেই কী দেখে অভিভূত হয়ে গিয়েছিল? একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা
ওই লেকচার হল বা যেখানে প্রদর্শনী হচ্ছিল সেই ঘরে ছিল, সেই ঘর থেকে 75 বা 75 মিটার দূরে একটা তৃতীয় ঘরে চলে গিয়েছিল। দিস ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস। দিস ওয়েভস, এই তরঙ্গগুলো পাসড থ্রু মানে মধ্য দিয়ে, তাহলে এই তরঙ্গগুলো চলে গিয়েছিল থ্রু 3 সলিড ওয়ালস। সলিড মানে নিরেট, 3টে নিরেট দেয়ালের মধ্য দিয়ে চলে গিয়েছিল। একটা ঘর থেকে তৃতীয় ঘরে, মানে 3টে দেয়াল পার করে ওই চুম্বকীয় তরঙ্গগুলো চলে গিয়েছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for lecture research all over the world. This was a remarkable মানে হলো একটা স্মরণ করার মতো, অ্যান্ড পাথ ব্রেকিং মানে দিক উন্মুক্তকারী বা দিক নির্দেশক, মানে একটা নতুন দিশা দেখানো আর কি। তাহলে এটা ছিল একটা স্মরণ করার মতো এবং নতুন পথের দিশা দেখানোর মতো ইনসিডেন্ট, ঘটনা, হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ। পেভড মানে হলো প্রসারিত করা, যেটা প্রসারিত করেছিল দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ, ভবিষ্যতের গবেষণার পথ প্রশস্ত করেছিল, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে। অর্থাৎ এই যে ঘটনাটা হলো, যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গগুলো, সেগুলো একটা ঘর থেকে 3টে নিরেট দেওয়াল পার করে 3 নম্বর ঘরে চলে গেল। এই ঘটনাটা এটা তো স্মরণ করার মতো ঘটনা অবশ্যই, তার সঙ্গে এটা একটা নতুন পথ দেখিয়েছিল। Born on 30 November 1858 at Bikrampur, now Munsiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talent, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction. Born on 13 November 1858, বর্ন মানে কি, জন্মগ্রহণ করেছিলেন কবে, 30 নভেম্বর 1858 সালে। তো 1858 সালে 30 নভেম্বর জন্মেছিলেন অ্যাট বিক্রমপুরে জন্মেছিলেন। নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, যেটা এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট মানে হলো বহুমুখী প্রতিভা। জগদীশচন্দ্র বোস একজন বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন। তার কী কী প্রতিভা ছিল? তিনি ছিলেন একজন ফিজিসিস্ট, একজন পদার্থবিজ্ঞানী, বায়োলজিস্ট, একজন জীবনবিজ্ঞানী, বোটানিস্ট, একজন জীববিজ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে সাথে এ রাইটার অফ সায়েন্স ফিকশন মানে হলো কল্পবিজ্ঞান, সাথে তিনি কল্পবিজ্ঞানেরও লেখক ছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার মানে নেতা, একজন নেতা ছিলেন অফ দ্য ব্রাহ্ম সমাজের। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বারডোয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি কাজ করেছিলেন অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট, একজন জেলা প্রশাসন হিসেবে, ইন ফরিদপুর, বারডোয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। ফরিদপুর, বর্ধমান এবং আরও অন্যান্য জায়গায় তিনি জেলা প্রশাসক হিসেবে কাজ করেছিলেন। জগদীশ চন্দ্র's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশচন্দ্র's education started, জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল ইন এ ভার্নাকুলার স্কুল মানে হলো স্বদেশী ভাষার বিদ্যালয়, যেখানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয়, সেটাকে ভার্নাকুলার স্কুল বলা হয়। তাহলে জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল মাতৃভাষার স্কুলে বা স্বদেশী স্কুলে। কারণ হিজ ফাদার বিলিভড দ্যাট, তার বাবা বিশ্বাস করতেন যে ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং, একজনের অবশ্যই জানা উচিত তার মাদার টাং অর্থাৎ মাতৃভাষা, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা শেখার আগে। তার বাবা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা শেখার আগে প্রত্যেকেরই তার মাতৃভাষা শেখা অবশ্যই প্রয়োজন। সেই কারণে তিনি তার ছেলেকে স্বদেশী স্কুলে ভর্তি করেছিলেন। বিসাইডস, ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। বিসাইড মানে হলো পাশে, আর এখানে বিসাইডস আছে, বিসাইডের সঙ্গে যখন একটা এস যোগ করা হবে তখনই তার মানেটা হবে ছাড়াও।
বিসাইডস এছাড়াও ওয়ান শুড নো, একজনের জানা উচিত ওয়ান্স ওন পিপল, তার নিজের মানুষদের সম্পর্কে, অর্থাৎ তার দেশের মানুষদের সম্পর্কে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড, স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, 1915 সালে বিক্রমপুরে একটা কনফারেন্স মানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বক্তৃতা দিতে গিয়ে বোস বলেছিলেন, অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস ওয়াজ এ প্রিভিলেজড স্ট্যাটাস সিম্বল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল, শিশুদেরকে ইংরেজি স্কুলে পাঠানো ছিল এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। সিম্বল মানে হলো প্রতীক, আর প্রিভিলেজ স্ট্যাটাস মানে হলো সুবিধাবাদী বা যেটা উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের মধ্যে ছিল, সেই উচ্চবিত্ত মানুষদের একটা প্রতীক। অর্থাৎ যে আমি উচ্চবিত্ত শ্রেণীর একজন মানুষ, একজন ধনী মানুষ, তো সেই কারণে আমি একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ব, বাংলা মাধ্যম স্কুলে পড়বো না, স্বদেশী মাধ্যম স্কুলে পড়বো না। তো সেটা ছিল তখনকার দিনের, যেটা এখনকার দিনেও আছে, যে একজন উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, তো তার সেই কারণে তার সন্তানেরা একটা ইংরাজি মাধ্যম স্কুলে বা ইংলিশ মিডিয়ামে পড়বে। ইন দ্য ভার্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট। কী বলছে? ইন দ্য ভার্নাকুলার স্কুল, ওই স্বদেশী স্কুলে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার, অ্যাটেন্ডেন্ট মানে হলো কর্মচারী, আমার বাবার মুসলিম কর্মচারীর ছেলে, স্যাট অন মাই রাইট সাইড, আমার ডান দিকে বসতো, অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান, ফিশারম্যান মানে হলো জেলে, এবং একজন জেলের ছেলে, স্যাট অন মাই লেফট, আমার বাম দিকে বসতো। দে ওয়ার মাই প্লেমেটস, প্লেমেট মানে হলো খেলার সঙ্গী, তারা ছিল আমার খেলার সঙ্গী। I listened spellbound to their stories of birds, animals and aquatic creatures. I listened spellbound, লিসেন মানে শোনা, আর লিসেন মানে শুনতাম, এটা লিসেনের পাস্ট ফর্ম, আর স্পেলবাউন্ড মানে হলো মন্ত্রমুগ্ধ। তাহলে আই লিসেন্ড স্পেলবাউন্ড, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম, টু দেয়ার স্টোরিজ, তাদের গল্পগুলো। কিসের গল্প? অফ বার্ডস, পাখিদের গল্প, অ্যানিমেলস, প্রাণীদের গল্প, অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, এবং জলজ প্রাণীদের গল্প। অ্যাকোয়াটিক মানে হলো জলজ। তাহলে আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাদের পাখি, প্রাণী এবং জলজ প্রাণীদের গল্পগুলো শুনতাম। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. Perhaps, সম্ভবত, these stories, এই গল্পগুলো, created in my mind, আমার মনের মধ্যে তৈরি করেছিল এ কিন ইন্টারেস্ট। কিন মানে তীব্র, আর ইন্টারেস্ট মানে আগ্রহ, একটা তীব্র আগ্রহ সৃষ্টি করেছিল। ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, ইনভেস্টিগেট মানে হলো তদন্ত করা, ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, প্রকৃতির কাজকর্মের তদন্ত করার মতো একটা আগ্রহ আমার মধ্যে সৃষ্টি করেছিল ওই গল্পগুলো। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. When, যখন, I returned home, আমি বাড়ি ফিরতাম, from স্কুল থেকে, accompanied by my school fellows, আমার বন্ধুদের সঙ্গে, my mother welcomed, আমার মা স্বাগত জানাতেন, অ্যান্ড ফেড এবং খাওয়াতেন, all of us, আমাদের সকলকে, উইদাউট ডিসক্রিমিনেশন, কোনো ভেদাভেদ ছাড়াই। অর্থাৎ প্রথমে আমরা কি দেখলাম, যে জগদীশচন্দ্র বোসের বাবা, তিনি একজন জেলা প্রশাসন হয়েও, একটা উচ্চতম পদে থেকেও প্রশাসনের, তাও তিনি তার পুত্রকে কিন্তু স্বদেশী মাধ্যম স্কুলে বা মাতৃভাষার মাধ্যমে যে স্কুলে শিক্ষা দেওয়া হয়, মানে ভার্নাকুলার স্কুল, সেই স্কুলে কিন্তু তিনি দেশীয় যে সমস্ত ছাত্রছাত্রী ছিল তাদের সঙ্গে কিন্তু পড়তে পাঠালেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তিনি কতটা উঁচু মনের মানুষ, এবং সেই যুগে দাঁড়িয়েও তার মধ্যে কোনো জাতিভেদ প্রথা ছিল না, কারণ তার সঙ্গে তার যে সমস্ত কর্মচারীরা ছিল, তার মধ্যে একজন মুসলিম ছিল। আগেই বলা হয়েছে যে জগদীশচন্দ্র বসু বলেছেন যে তার ডান পাশে একজন মুসলিমের ছেলে বসতো, যিনি তার বাবার কর্মচারী। অর্থাৎ সেই যুগে দাঁড়িয়েও তার বাবা জাতিভেদ প্রথা মানতেন না, এবং সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পছন্দ করতেন।
সেই কারণে তিনি যেমন তিনি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করতেন এবং তার পুত্রকেও তিনি একই রকম শিক্ষা দিয়েছেন। এবং তার মায়ের ক্ষেত্রেও দেখো বলছে, যখনই আমরা স্কুল থেকে বাড়ি ফিরতাম, আমি আমার বন্ধুদের সঙ্গে যখনই স্কুল থেকে বাড়ি ফিরতাম, আমার মা আমাদের সকলকে স্বাগত জানাতেন এবং আমাদের সকলকে খাওয়াতেন, কোনো ভেদাভেদ না করেই। তারপর দেখো, ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়াজ ক্রিয়েচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট। কী বলছে? ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, এটা আমার শৈশবের বন্ধুত্বের কারণে, উইথ দেম তাদের সঙ্গে যে আমার যে ছোটোবেলার বন্ধুত্ব হয়েছিল, সেই কারণেই দ্যাট আই কুড নেভার ফিল, আমি কখনো অনুভব করিনি, দ্যাট দেয়ার আর ক্রিয়েচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট, তাদের সঙ্গে আমার যে বন্ধু, অর্থাৎ কি, জগদীশচন্দ্র বোস তো বিভিন্ন ধর্মের ছেলেমেয়ের সঙ্গে মেলামেশা করেছে, ছেলেমেয়ের সঙ্গে পড়েছে, তার কোনো মানে ভেদাভেদ ছিল না। তিনি যেমন একজন জেলের ছেলের সঙ্গেও পড়াশোনা করেছেন, তেমন একজন মুসলিমের ছেলের সঙ্গেও পড়াশোনা করেছেন। তো সেই কারণেই বলছে যে ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম, তাদের সঙ্গে আমার শৈশবের বন্ধুত্বের কারণেই আই কুড নেভার ফিল দ্যাট, আমি কখনো অনুভব করিনি যে দেয়ার ওয়াজ ক্রিয়েচার্স, সেখানে এমন কোনো প্রাণী থাকতে পারে, হু মাইট বি লেভেলড লো কাস্ট, যাদেরকে লো কাস্ট বা নিচু জাতি বলে তকমা দেওয়া যেতে পারে। তো নিচু সমাজে তো উচ্চ নিচু এরকম ভেদাভেদের মানুষ রয়েছে এখনও, যেটা আমরা সমাজে দেখতে পাই কম বেশি। তো তখনকার দিনে আরও ছিল। তো তিনি বলছেন, যেহেতু আমি তাদের বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মেলামেশা করেছি, তাদের সঙ্গে শৈশব সময় কাটিয়েছি, তো এবং তাদের সঙ্গে বন্ধুত্বের কারণেই আমি কখনো অনুভব করিনি যে নিচু জাতি বলেও কোনো প্রাণীর অস্তিত্ব আছে। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. I never realized, never মানে কখনো না, realized মানে বুঝতে পারা। I never realized, আমি কখনো বুঝতে পারিনি, দ্যাট যে there existed a problem, যেখানে কোনো একটা সমস্যার অস্তিত্ব আছে, common to the two communities, দুটো জাতির মধ্যে, হিন্দু এবং মুসলিম। বলছে হিন্দু এবং মুসলিম এই যে দুটো জাতি, এই দুটো জাতির মধ্যে যে কোনো সমস্যা আছে বা কোনো সমস্যা আছে, সেটা আমি কখনো বুঝতে পারিনি। In 1869, Bose joined Hare School, and 6 years later, he was admitted to St. Xavier School in Calcutta. In 1869, 1869 খ্রিস্টাব্দে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস হেয়ার স্কুলে যোগদান করেছিল, অ্যান্ড 6 years later, এবং 6 বছর পরে, হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। অর্থাৎ 1869 সালে বোস হেয়ার স্কুলে যোগদান করেছিল এবং তার 6 বছর পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. He passed the entrance examination. Entrance examination মানে হলো প্রবেশিকা পরীক্ষা। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতা, এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি যোগদান করেছিলেন। It was here that he came in contact with Jesuit father Eugene Lafont, who played a significant role in developing his interest in natural science. It was here, এখানেই, that he came in contact, যেখানে তিনি সান্নিধ্যে এসেছিলেন, উইথ জেসুইট ফাদার ইউজিনি ল্যাফন্ট, তিনি জেসুইট ফাদার ইউজিনি ল্যাফন্টের সান্নিধ্যে এসেছিলেন এখানেই। হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, যিনি একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট, ডেভেলপিং মানে গড়ে তুলতে, হিজ ইন্টারেস্ট তার আগ্রহ, ইন ন্যাচারাল সায়েন্স, যিনি ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানে তার মধ্যে একটা আগ্রহ গড়ে তুলতে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. Later, পরবর্তীকালে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস ইংল্যান্ডে গিয়েছিল, অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ, কেমব্রিজ, এবং কেমব্রিজের ক্রাইস্ট কলেজে তিনি তার ভর্তি নিশ্চিত করেছিলেন,
টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্স মানে হলো প্রাকৃতিক বিজ্ঞান পড়াশোনা করতে, প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. In 1884, 1884 সালে হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপোজ, তিনি ন্যাচারাল সায়েন্স ট্রিপোজ গ্রহণ করেছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এবং লন্ডন ইউনিভার্সিটি বা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি একটা বিএসসি ডিগ্রি লাভ করেছিলেন। The following year, Bose joined Presidency College as officiating professor of physics. The following year, পরের বছর বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর মানে হলো সহকারী অধ্যাপক হিসেবে অফ ফিজিক্স, পদার্থবিজ্ঞানের। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু হি ওয়াজ নট প্রোভাইডেড, তাকে দেওয়া হয়নি ফেসিলিটিস, সুযোগ সুবিধা অফ রিসার্চ, গবেষণার, কিন্তু তাকে গবেষণার সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস। তাকে দেওয়া হতো লোয়ার স্যালারি, লোয়ার মানে খুব কম পারিশ্রমিক, স্যালারি মানে পারিশ্রমিক, তাকে খুব কম পারিশ্রমিক দেওয়া হতো দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, তার ইউরোপিয়ান কালিগস মানে হলো সহকর্মী, তার ইউরোপিয়ান কালিগস বা সহকর্মীদের থেকে তাকে কম স্যালারি দেওয়া হতো, কম পারিশ্রমিক দেওয়া হতো। তখনকার দিনে আমরা জানি যে সময়ে জগদীশচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন এবং তার কর্মজীবনে তিনি প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন। তো সেই সময়ে ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং ভারত একটা পরাধীন দেশ ছিল তখন। সেই কারণে দেশীয় ভারতের মানুষদের ইউরোপিয়ানরা খুব একটা শ্রদ্ধা বা সম্মানের চোখে দেখতো না। তো সেই কারণে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হতো, আর সেই কারণেই জগদীশচন্দ্র বোসকে খুব কম পারিশ্রমিক দেওয়া হতো তার অন্যান্য ইউরোপিয়ান কালিগসদের থেকে। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। কী বলছে? বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট মানে হলো আত্মমর্যাদা। বোসের একটা ভীষণ আত্মমর্যাদা বোধ ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতীয় গর্ব ছিল, অর্থাৎ দেশকে নিয়ে গর্ব, দেশের প্রতি গর্ব। দেয়ারফোর as a sign of protest he continued his teaching assignment for 3 years without accepting his salary. Therefore সেই কারণে as a sign of protest মানে প্রতিবাদের একটা চিহ্ন হিসেবে হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট, তিনি তার পড়া চালিয়ে যেতে থাকলেন ফর 3 years 3 বছরের জন্য, উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, তার পারিশ্রমিক না নিয়েই, অর্থাৎ তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ না করেই তিনি 3 বছর বিনা পারিশ্রমিকে পড়াতে লাগলেন। এটা কি ছিল? এটা ছিল তার প্রতিবাদ, তার কম পারিশ্রমিক দেওয়ার জন্য এবং তার যে আত্মমর্যাদা ছিল সেটা আঘাত করার জন্য তিনি এইভাবে প্রতিবাদ করতে শুরু করলেন। Finally, the director of public instruction and the principal offered him a permanent teaching post. ফাইনালি অবশেষে দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের একজন ডিরেক্টর মানে আধিকারিক, অ্যান্ড দ্য প্রিন্সিপাল মানে কি কোনো একটা ইনস্টিটিউশনের হেড, তাহলে এরা দুজন মিলে অফার্ড হিম, তাকে দিলেন এ পার্মানেন্ট টিচিং জব, একটা পার্মানেন্ট মানে স্থায়ী টিচিং পোস্ট, মানে একটা স্থায়ী শিক্ষকতার জন্য একটা পদ, তিনি একটা স্থায়ী শিক্ষকতার পদ তাকে দিলেন। যখন দেখছেন আর কোনো উপায় নেই, জগদীশচন্দ্র বোস এইভাবে তার প্রোটেস্ট বা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, বিনা পারিশ্রমিকে পড়িয়ে যাচ্ছে, তখন তারা বাধ্য হয়ে কী করলেন, তাকে একটা স্থায়ী শিক্ষকতার একটা পদ দিলেন। তো এখানেই ইউনিট 1-এর বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। এরপর আমরা ইউনিট 2 এবং ইউনিট 2-এর বেঙ্গলি মিনিংটা আলোচনা করব এবং সাথে এই লেসনের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।